5 আগস্টের পর থেকে নতুন করে উজ্জীবিত বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের সমাবেশে যোগ দিতে মঙ্গলবার দুপুরের আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। তাদের হাতে হাতে ছিল ব্যানার, ফেস্টুন, মুখে স্লোগান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে ব্যর্থ না হতে সজাগ থাকতে হবে তাদেরও। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। জরুরি সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। রাজনীতির গুণগত মান পরিবর্তন ও ভবিষ্যতের নেতৃত্বের জন্য নেতাকর্মীদের সব প্রলোভন উপেক্ষা করে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বহু বছর ধরে আন্দোলন করছে বিএনপি, কিন্তু নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে চায় না দলটি। বিএনপি নেতারা চান জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ফিরে আসুক দেশ পরিচালনার দায়িত্ব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়, তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল। আমাদের ভালো বাণিজ্য আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ভারতে শেখ হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত মাসে ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনা খুব কম সময়ে নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন। এরপর একটি সংবাদ সম্মেলনে তিনি জানান, শেখ হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেবে ভারত সরকার। এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। পানি বন্টন এবং আন্তঃসীমান্ত চলাচলের মতো দ্বিপাক্ষীয় সমস্যার দিকেও ইঙ্গিত করেন তিনি। এসব সমস্যার সমাধানের জন্য তার প্রশাসন দিল্লির সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়তার জন্য দেশটি সফর
করেছেন। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মার্কিন এই মুখপাত্র বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে এ বিষয়ে লু অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সেখানে একজন মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে এবং সেখানে সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে $20 কোটি একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। তবে এই ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে এর জবাব দেননি মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশে আল কায়দা অনুপ্রাণিত জঙ্গি সংগঠনের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানি, হারকাতুল জিহাদ এবং হিজবুত তাহরির অন্যান্য নেতাদের পাশাপাশি ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে থাকা সন্ত্রাসী সুইডেন আসলামের মুক্তির বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের জবাবে মিলার জানান, এ বিষয়ে তিনি পরে উত্তর দেবেন। শিক্ষার্থী জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার আলাদা মামলায় কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। পরে রমনা থানার এক হত্যা মামলায় শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবু 10 দিন এবং ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালতে আসামিদের স্বৈরাচারের দোষর বলে অভিযোগ করেন বাদীপক্ষের আইনজীবী। সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। আদালতে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করে বলেন, ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলেও তারা ষড়যন্ত্রের শিকার। তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আসামি প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন 2018 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সকালে 2 সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহ থেকে আটকের পর ঢাকা মহানগর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবিরকে। একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির কারণ অনুসন্ধানের পাশাপাশি অভিযোগের ভিত্তি খুঁজতে আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, ব্যাংকিং, কর আহরণ, অর্থ পাচার, মেগা প্রকল্প, দারিদ্র্য ও বৈষম্য। শ্বেতপত্র কমিটির 3য় বৈঠকে সরকারি তথ্য গঠন, সরবরাহ ও মূল্যায়নের সঙ্গে জড়িত 24টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে বিবিএস, বিআইডিএস, এনবিআর, বিডা, বেজা, কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। বৈঠক শেষে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের জানান, পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক চাপের কারণে সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি কর্মকর্তারা। তবে তারা এখন সব ধরনের সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। ঠিক দেবপ্রিয় জানান, শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমনভাবে কাজ করছে যেন তাদের প্রাপ্ত তথ্য উপাত্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সাজাতে ব্যবহার করা যায়। পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে ইত্যাদি বিষয়, এবং একই সাথে বিভিন্ন ধরনের যে চুক্তি হয়েছে দেশের, সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক, অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। তিনি আরও বলেন, জ্বালানি সংক্রান্ত চুক্তিসহ সব ধরনের চুক্তির আসল নথিপত্র পর্যালোচনা করা হবে।
শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।